সাদ সিলেট যাওয়ার পরপর দুইবার পূরবী একই ভুল করে বসেছে। কফি নিয়ে সোজা সাদের বেলকনিতে উপস্থিত হয়। সাদকে দেখতে না পাওয়ায় মনে পড়েছে সাদ বাসায় নেই। নিজের বোকামতে নিজেই বিরক্তি পূরবী। কফিটা সে নিজের হাতে বানিয়েই সাদকে দেয়, তাই হয়তো লজ্জায় পড়তে হয়নি। যদি জমিলাকে গিয়ে বলতো, খালা মিস্টার ডাক্তারের কফিটা দিন, খালা হাসতে হাসতে বলতো, ও মা, তুমি কি ভুলে গেছো যে ছোট সাহেব বাসাতে নেই? তখন কি লজ্জাটাই না পেতে হতো। অন্যের দেওয়া লজ্জার থেকে নিজে নিজে পাওয়া লজ্জা ঢের ভালো। কফিটা কি করবে? পায়ের উপর পা তুলে রানীর মতো বসে চুমুক দেয়। এখন তো কেউ বলবে না যে বজ্জাত মেয়ে। পূরবী, তোমার সাহস তো কম নয়। তুমি আমার ডিভানে বসে আমার কফিটাতে চুমুক দিচ্ছ। গেট আউট ফ্রম মাই বেডরুম। স্বাদ নেই। পূরবী পুরো রিল্যাক্সে বসে থাকতে পারে স্বাদের রুমে। এই রুমটা এলে কেন জানি অনেক ভালো লাগে। আর নিজের ওই ছোট্ট রুমটায় যেতেই ইচ্ছে করে না। ঠিক তখনই নূরার কথাটা মাথায় ঘুরপাক খায়। নেহাতেই বাড়িতে উড়ে এসে জুড়ে বসেছে। তার উপর আবার মালিকের রুমকে নিজের পার্মানেন্ট রুম করে নেওয়া, এ তো আকাশ পাতাল স্বপ্ন ছাড়া কিছুই নয়। এমন স্বপ্নের কথা শুনে মানুষ হাসবে পূরবীকে দেখে। সাদের বেলকনিতে আজ পূরবী কফি ছাড়াই এসেছে। যে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতো, সেই 1 ঘন্টা আরাম করে বসে কাটাবে। বাইরের সৌন্দর্য উপভোগ করবে। কাজ না থাকলে যা হয় আর কি। বাইরের সৌন্দর্য উপভোগ করতে গিয়ে পূরবী চোখ পড়ে পাশের বাসার জানালার পাশের মেয়েটির দিকে। মেয়েটি অনবরত হাত নেড়ে যাচ্ছে দেখে পূরবীও হাত নাড়ে। এই মেয়েটি দাঁড়িয়ে দাঁড়িয়ে সাদকে একমনে দেখে যেত। তাদের মতো কেউ নয়। মেয়েটি বেশ সুন্দর। মেয়েটির গলার স্বর বাড়িয়ে জিজ্ঞাসা করে, নাম কি তোমার? পূরবী নাম বলে। মেয়েটি আবার জিজ্ঞেস করে, তুমি এই বাড়ির লোকের কি হও? আগে তো কখনো দেখিনি। পূরবী হালকা হেসে জবাব দেয়, এবার থেকে দেখবেন। তুমি এই বাড়িতে থাকবে? হ্যাঁ, যতদিন ইচ্ছে ততদিন। কেন? এটা আমারও বাড়ি, তাই। হয়তো ভেতর থেকে মেয়েটির ডাক পড়ে তাই চলে যায়। পূরবী মিটিমিটি হাসে। সে যতদিন ইচ্ছে ততদিন থাকতে পারবে এখানে। যে যেখানে থাকে সেটাই তার বাড়ি হয়ে যায়। যারা গাছতলায় থাকে, গাছতলাই তাদের বাড়ি। যারা ভাড়া থাকে, সেটাও তাদের বাড়ি। পূরবী এই বাড়িতে থাকে, তাই এটা পূরবীরও বাড়ি। হোক মালিকানা অন্য, তাতে কি। সেখানে আর না বসে থেকে ডাইনিংয়ে চলে আসে পূরবী। মমতা বসে খবরের কাগজ পড়ছে। পূরবী পাশে গিয়ে বসে। মমতা পূরবীর দিকে তাকায় না। বেশ কিছুক্ষণ পর পড়া শেষ হলে চিন্তিত মুখে পূরবীকে বলে, সাদের একটা খবর পাচ্ছি না। কেমন আছে? পাহাড়ের কোন জায়গায় আছে কে জানে। পূরবী সান্ত্বনা দিয়ে বলে, বড় মা, আপনি চিন্তা করবেন না। মিস্টার ডাক্তার তো বলেই গিয়েছে যে নেট থাকবে না। হ্যাঁ। রুকুর কি অবস্থা? জ্বর কমেছে? আমি এখনো যাইনি ফুপির কাছে। মেয়েটা যে কি করে, কতবার বলি গাড়ি নিয়ে বের হও, একটা কথাও শোনে না। বৃষ্টিতে ভিজে কপকাত হয়ে এসেছে। এখন বিছানায় জ্বরে শুয়ে আছে। অফিস থেকে কতদিনের ছুটি নেবে বলো? ঠিক হয়ে যাবে বড় মা, আমি ঠিকমতো ওষুধ দিচ্ছি, মাথায় পানিও দিচ্ছি। হুম। মমতা পূরবীর মাথায় হাত বুলিয়ে আদর করে দেয়। উঠে গিয়ে রুকুর কাছে আসে। কপালে হাত দিয়ে দেখে জ্বর অনেকটা কমে গেছে। শেষ রাতে থেকে গা পোড়ানো ঝড় ছিল। রুকুকে নিয়ে অনেক চিন্তা হয় মমতার। যুবতী মেয়ে, এভাবে কতদিন একা থাকবে? তার একজন জীবনসঙ্গী প্রয়োজন। মানুষ যেখানে একের পর এক লাইফে জীবনসঙ্গী চেঞ্জ করতে পারে, সেখানে রুকু কেন একজনের স্মৃতি আঁকড়ে পড়ে থাকবে? গার্ডিয়ান হয়ে সেই বা এটা কিভাবে হতে দিতে পারে? 2-1টা বেবি থাকতো, অথবা ওল্ড এজ হতো, তাহলে কিছু বলার থাকতো না। সে যেভাবে লাইফ লিড করতে চাইতো সেভাবেই করতে দিত। কিন্তু যেহেতু যুবতী একটা মেয়ে, মাত্র 2-2.5 বছরের সংসারের স্মৃতি নিয়ে পুরোটা জীবন কেন শেষ করে দিবে? এটা তো হতে পারে না। প্রত্যেক মোনাজাতে রুকুর জীবনে এমন কাউকে চায় যে রুকুকে সবটা দিয়ে ভালো রাখবে। আল্লাহ কি তা কবুল করবে না? কবুলটা ধরফর করে উঠে বুকটা ধরফর করে উঠে মমতার। একাকিত্ব জীবন অভিশাপ ব্যতীত কিছুই নয়। মেয়েদের স্বামী ছাড়া জীবন চলে, কিন্তু সন্তান ছাড়া নয়। মমতা স্বামী ব্যতীত বছরের পর বছর পার করে দিচ্ছে, কিন্তু সন্তান ব্যতীত নয়। রুকু কি তার কিছুই পাবে না? রুকুর ভালোর জন্য যদি কঠোর হতে হয়, তাহলে সে হবে। যখন কারো ভালো থাকার উপর অন্যদের ভালো থাকা নির্ভর করে, তখন যদি সে ভালো নাও থাকতে চায়, তবে অন্যদের কঠোর হতেই হয়।
এদিকে রুকুর জ্বর, অন্যদিকে স্বাদের জন্য টেনশন হচ্ছে। আজ পূরবীকে নিয়ে আশ্রমেও যেতে চেয়েছিল। আশ্রমে নাকি কি সমস্যা হয়েছে, ম্যানেজার ফোন দিয়ে বলল। কয়েকদিন থেকে যাওয়া হয়নি, তাতেই সমস্যা বাঁধিয়ে ফেলেছে। বৃদ্ধাশ্রমটি তিল তিল করে গড়ে তুলেছে মমতা। যার বৃদ্ধ বয়সে একটু সেবা পাওয়ার জন্য মুখিয়ে থাকে, তাদের নিয়েই এই আশ্রম। এটি শুধু মমতার পরিশ্রমের ফলই নয়, বরং মমতার আরেকটি পরিবার। তাদের কোনো বিষয়ক সমস্যা হওয়া মানেই মমতার নিজের সমস্যা। একবার আশ্রমে যেতেই হবে। আস্তে আস্তে রুকু চোখ খুলে মমতাকে দেখে একটা শুকনো হাসি দেয়। সেই শুকনো হাসি মমতার মন গলাতে পারে না। মুখ দেখেই বোঝা যাচ্ছে কতটা টেনশনে আছে। রুকু আস্তে আস্তে উঠে বসে। মমতা পিঠের পেছনে বালিশ ঠেকিয়ে দেয়। রুকু বালিশের ওপর ঘাড় ছেড়ে দেয়। চোখ দুটো বন্ধ করে রেখে মমতাকে ডাকে, ভাবি। বলো। রাগ করেছ আমার ওপর? রাগ করো না, আমি ইচ্ছে করে ভিজেছি। বাড়িধারা ভিজতে ভালো লাগে। তা নয় বুঝলাম, তোমার উচিত ছিল গাড়ি নিয়ে বের হবার। আমি একদিনও দেখি না তোমাকে গাড়ি নিয়ে বের হতে। বাড়িতে দুইটা গাড়ি পড়ে থাকা সত্ত্বেও তুমি কেন রিকশায়, ট্যাক্সিতে যাতায়াত করো? রুকু ঘাড় ঘুরিয়ে মমতার দিকে তাকায়। গাড়িতে ফাঁকা ফাঁকা লাগে ভাবি। ড্রাইভিং সিটে ড্রাইভারকে সহ্য হয় না আমার। আমার পাশে ড্রাইভারের সিটটা শুধু একজনেরই, আমার স্বামীর জায়গা ওটা। দেখো রুকু, আমরা তোমার উপর জোর করলেও কিছু চাপিয়ে দিই না। তোমার কথাই বহাল রেখেছি। তাই বলে এটা নয় যে তুমি এভাবে পিছুটান নিয়ে জীবন পার করে দিবে। তোমার থেকে আমাদেরও কিছু এক্সেপটেশন আছে। এ বাড়িতে যখন এলাম তখন ছোট্ট একটা বাচ্চা ছিলে তুমি। ননদ হলেও নিজের সন্তানের মতো মানুষ করেছি তোমাকে। মায়ের ভালোবাসা দিয়ে কষ্ট করে আগলে রেখেছি। তিনজন বাচ্চা একসাথে বড় করা একা মানুষের পক্ষে কতটা কষ্টের তা একমাত্র আমিই জানি। যাকে এতটা যত্ন নিয়ে কষ্ট করে তিল তিল করে মানুষ করেছি, তার জীবনটা এভাবে রঙহীন হয়ে থাকবে, আমি কিছুতেই সেটা মা হয়ে মেনে নিতে পারবো না। তোমার ব্যাপারে অবশ্যই আমার সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। কি করতে চাইছো তুমি? তোমার পাশের সিট যেন আর ফাঁকা না থাকে সে ব্যবস্থা। ভাবি, তুমি প্লিজ বড় অপুর মতো হয়েও না। তুমি তো আমাকে বোঝো। আমি পারবো না এটা। আমার জীবনে বাড়ি ধারার জায়গা কাউকে দিতে পারবো না আমি। মানুষ পারেন এমন কিছুই নেই। বাড়ি তোমার প্রাক্তন রুকু, প্রাক্তনকে বর্তমানে টেনে এনো না। যা চলে যায় তার ফিরে আসে না। অতীত ছেড়ে বর্তমানে ফিরে এসো। চারপাশে তাকিয়ে দেখো একবার, পৃথিবী কতটা পাল্টে গেছে। তোমার সামনে তোমার বর্তমান ভবিষ্যৎ দুটোই পড়ে আছে। বাঁচতে হলে আঁকড়ে ধরো রুকু। যদি বাড়ি ফিরে আসে, বাড়ি আর কখনো ফিরবে না তোমার লাইফে। তার আশা করা বোকামো ছাড়া আর কিছুই না। শি ইজ ডেড। আমি বিশ্বাস করি না বাড়ি মরতে পারে না। তোমরা মিথ্যে বলছো আমাকে। আমাকে তার লাশটাও দেখাতে পারোনি। তার কবর অবধিও যেতে দাওনি। বড়পু আমাকে আটকে রেখেছে, কারণ আমি তো চিনে যাব যে ও বাড়িধারা কিনা, তাই না? অন্য একজনের সাথে তোমরা বাড়িধারাকে মিলিয়ে ফেলেছো। আমি নিজে তার লাশ দেখেছি রুকু। আমি দেখিনি। যা আমি দেখিনি তা আমি বিশ্বাস করি না। তোমাকে বাঁচানোর জন্য তোমাকে আটকে রাখা হয়েছিল রুকু। বাড়িধারার কাছে যেতে দিলে তোমাকেও যে বাঁচানো যেত না। আমরা যে তোমাকে হারাতে পারবো না রুকু। এখন যে বেঁচে আছি সেটা তোমাকে কে বলল? দেহের মৃত্যু সবাই দেখে, আত্মার মৃত্যু কেউ দেখে না। আমি দেখি রুকু। নিজেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনো। নতুন করে আবার জীবন শুরু করো। প্রাক্তনকে ভুলে যাও। তুমি পেরেছো প্রাক্তনকে ভুলতে? থেমে যায় মমতা। এদিক ওদিক তাকিয়ে নিজেকে ধাতস্থ করে। চোয়াল শক্ত করে বলে, পেরেছি। নতুন করে তোমার ভাইকে ভালোবেসেছি। এক সমুদ্র ভালোবাসার সাগরে সুখের সংসার বেঁধেছি। মৃত্যু অবধি তাকে ভালোবেসে যাব। আমাকে দেখে শেখো রুকু। ছোট্ট এই জীবনে কারো জন্য নিজেকে থামিয়ে দিও না। সময় ফুরিয়ে গেলে আফসোস ছাড়া আর কিছুই পাবে না। সময়ের স্রোতে গা ভাসাও। যা তোমাকে ধরা দিতে চায় তাকে সাদরে আমন্ত্রণ জানাও। বেঁচে থাকার নতুন অধ্যায় খুঁজে পাবে। তুমি তো অবুঝ নও। রুকু ফুপিয়ে কেঁদে ওঠে। মমতার গলা জড়িয়ে বলে, আমি পারছি না ভাবি। আমি কিছুতেই তাকে ভুলতে পারছি না। স্মৃতির কোটরে বারবার সে উকি দিতে আসে। আমাকে কিছুতেই ভুলতে দেয় না। আমি ওকে ভুলতে চাই ভাবি। আমি হাঁপিয়ে গেছি, হাঁপিয়ে গেছি। মমতা রুকুকে আটকায় না। কাঁদুক, যত পারে কাঁদুক। যত কাঁদবে তত নিজেকে হালকা লাগবে। মমতার মাথায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। পূরবী শিউরে বসে মেসেজ করে দিচ্ছে। জমিলা হাতে মমতার ফোনটি নিয়ে বসে আছে।
সাদ ফোন করবে টেক্সট করে জানিয়ে দিয়েছে। মমতার ফোনটা নিয়ে পূরবী সাদকে অনেকবার ট্রাই করেছে, কিন্তু ফোন ঢুকেনি। ফোনটা কোনোভাবে ঢুকলেই সাহস করে বলে দিত, মিস্টার ডক্টর, আমি কখনো চা পাতা দেখিনি, আমার জন্য কয়েকটা চায়ের পাতা নিয়ে আসবেন। গরম জলে সেই চা পাতা ফুটিয়ে টাটকা চায়ের স্বাদ গ্রহণ করব। বকাবকি করলে একটু করবেন, বেশি নয়, কারণ বেশি বকা খেলে টাটকা চা খাওয়ার ইচ্ছেটা খুন হয়ে যাবে। কিন্তু ফোন কোনোভাবেই ঢুকেনি। আজ সাত ফোন করবে, পরিস্থিতি অনুকূলে থাকায় আর বলা হবে না নিশ্চিত। জমিলার হাতে ফোনটা বেজে ওঠে। ছোট সাহেব ফোন দিছে বলে ফোনটা রিসিভ করে মমতার কানে ধরিয়ে দেয়। মমতা প্রথমে কয়েকটা ঝাড়ি দেয়। কোন দুর্গম এলাকায় গিয়েছো তুমি? একটু কি নেট থাকে না নাকি? আশেপাশের এলাকাতেও কি নেই? মার টেনশন হয় না? মার টেনশন বুঝো তুমি? সাদ মুচকি হেসে বলে, রিল্যাক্স মা, কাম ডাউন, প্রেশার বেড়ে যাবে তোমার। এখানে সত্যিই নেট নেই। আমি এখন ক্যাম্প থেকে 2 কিলোমিটার দূরে একটা বড় পাহাড়ের উপর বসে আছি। এখানে কারসাজি করে তবুও দুটো দাগ দেখা দিয়েছে, এজন্যই কথা বলতে পারছি। পাহাড় বেয়ে শরীর খারাপ করবে না একদম, তোমার অভ্যাস নেই। তুমি টেনশনটা একটু কমাও মা। কেমন আছো? প্রচণ্ড মাথা ব্যথা, মেডিসিন শেষ। তোমার ফুপিও অসুস্থ, বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়েছে। মোড়ের ফার্মেসিতে কাউকে পাঠিয়ে দাও, আমি কল দিয়ে বলে দিচ্ছি। খাওয়া দাওয়া কোনো সমস্যা হচ্ছে না তো? সকালে কি খেয়েছো? এই যে লতা পাতা, ভেজিটেবলস। তুমি কি জঙ্গলে গিয়েছো? কাম অন মা, এখানকার রান্নাটা একটু অন্যরকম। তাই বলে লতা পাতা? ভালোই লাগছে, খারাপ না। যাওয়ার সময় গাড়ি ভর্তি করে নিয়ে যাব। শহরে তো এসব আর পাওয়া যায় না। তুমি রান্না করবে, আমরা সবাই খাবো। দেখবে স্বাদ মুখে লেগে রয়েছে। তারপর থেকে তুমি প্রতি সপ্তাহে লতাপাতা কালেক্ট করবে। মেহমানদারিতে মেইন আইটেম হবে লতাপাতা সেদ্ধ অথবা ভাজি। মার সাথে ফাজলামো হচ্ছে? একটু আধটু। অস্থিরতা কমেছে এবার? একটু আধটু। আমাকে আবার ব্যাক করতে হবে, 2 দিন পর ফিরছি। আল্লাহ হাফেজ। সাবধানে থেকো। আল্লাহ হাফেজ। মমতা পূরবীকে বলে, পূরবী, বাসার গেট থেকে ডান দিকে একটু এগুলোই দেখবে রাস্তার মোড়ে ফার্মেসি আছে। গিয়ে বলবে ডক্টর সাদমান যে মেডিসিনগুলো দিতে বলেছে সেগুলো দিতে। আমি? কোনো প্রবলেম নেই, এই রোডটা একদম সেফ। মাথায় ভালোভাবে ওড়না দিয়ে যাও। পূরবী ফার্মেসিতে এসে দেখে ফার্মেসির লোকটা কানে ফোন ধরে রেখেছে। মাথা জাকিয়ে জাকিয়ে বলছে, আচ্ছা ডাক্তার সাহেব, এই ডাক্তার সাহেব মিস্টার ডাক্তার সাহেব নয় তো? পূরবী হকচকিয়ে বলে, ভাইয়া, আপনি কি ডাক্তার সাদমান শেখের সাথে কথা বলছেন? লোকটা মাথা নাড়িয়ে বলে, জি, আমি ওনার বাড়ি থেকে এসেছি, একটু দিন কথা বলবো। সাদ জিজ্ঞাসা করে, কে? আপনার বাড়ি থেকে এসেছে বলো। ফুটফুটে একটা মেয়ে, বয়স 15-16 হবে, আপনার সাথে কথা বলবে। ওকে, ফোনটা দাও। পূরবী ফোনটা নিয়ে একটু সরে দাঁড়ায়, কানের কাছে নিয়ে বলে, হ্যালো মিস্টার ডাক্তার। তুমি ফার্মেসিতে এসেছো কেন, বজ্জাত মেয়ে? বাসায় কি আমার লোকের অভাব পড়েছে যে তোমাকে আসতে হবে? দারোয়ানকে পাঠিয়ে দিলেই তো হতো। দারোয়ান ফার্মেসিতে আসলে গেটে দাঁড়িয়ে থাকবে কে? সেট আপ, এত বকেন কেন? বড়মা আসতে বলেছে। মেডিসিন নিয়ে সোজা বাসায় চলে যাবে। রাখছি। শুনুন না, আমার জন্য চা। কেটে দিল। দেখ। পূরবী ফোনটা ডেস্কের উপর রাখে। ফার্মেসির লোকটা ওষুধের প্যাকেটটা এগিয়ে দেয়। পূরবীর দিকে তাকিয়ে মুচকে সে জিজ্ঞাসা করে, নাম কি আপনার? জানি না। পূরবীর মনটা ভীষণ ভার, কথা বলতে ইচ্ছে করছে না। ডক্টর সাহেবের কি হন? ওনাকে জিজ্ঞাসা করে নেবেন। প্যাকেটটা নিয়ে হাঁটা ধরে পূরবী। পেছন থেকে একটা মেয়েলি ডাক আসে, এই যে আপু, এক্সকিউজ মি, শুনছেন? পূরবী পেছনে তাকিয়ে দেখে মেয়েটিকে চেনা চেনা লাগছে। হ্যাঁ, এই মেয়েটির সাথেই তো সেদিন কথা হয়েছে। মেয়েটি পেছন পেছন আরেকজন মেয়ে আসছে। এই মেয়েটিকেও পূরবী দেখেছে। রোজ সকালে জানালায় পেঁচার মতো চোখ বড় বড় করে বসে থাকে। হাঁটার থেকে একটু জোরেই আসছে দুজন, যাকে বলে তেড়ে আসা। পূরবী ভয় পেয়ে যায়, মারতে আসছে না তো নিজেদের প্রতিদ্বন্দ্বী ভেবে। পূরবী আল্লাহর নাম নিয়ে যেন এক প্রকার দৌড়ি দেয়। পূরবীকে দৌড়াতে দেখে মেয়ে দুটোও দৌড় দেয়। এই যে দাঁড়ান, আপনার সাথে কথা আছে। ভয় পাবেন না, বলতে থাকে। পূরবী দাঁড়ায় না। গেটের কাছাকাছি আসতেই মেয়ে দুটো পূরবীর হাত টেনে ধরে, হাতে ইশারা করে বলে, রিল্যাক্স, ভয় পাবেন না, আমরা জাস্ট আপনার সাথে দুটো কথা বলবো। কি কথা? চলুন ওই বেঞ্চে বসে বলি। আপনাকে নিচে দেখেই দৌড়ে আসছি, তো এবার পা ব্যথা করছে। 5 তলা থেকে সিঁড়িতে নেমেছি,
লিফট 9 তলায় আটকে আছে। রাস্তার পাশে এক গেটের সামনে পরপর সিমেন্টের ঢালাই করা বেঞ্চি। সম্ভবত এখানে দারোয়ান শুয়ে বসে পাহারা দিতে পারবে বলেই বানানো হয়েছে। মেয়ে দুটি পূরবীকে তাদের মাঝখানটায় বসিয়ে দেয়। সেদিন যার সাথে কথা হয়েছিল সেই মেয়েটি বলে, আমি নোভা, আরও আমার ছোট বোন রিভা। আমাদের আপনি নাও চিনতে পারেন, কিন্তু আমরা আপনাকে চিনি। আপনাকে সাদমান ডক্টরের সাথে দেখেছি বেলকনিতে। দারোয়ানের কাছে জানতে পারলাম কিছুদিন আগেই আপনি সাদমান ডক্টরের বউ হয়ে এসেছেন। দূর থেকে আপনাকে ভালোভাবে না দেখা গেলেও আজ সামনাসামনি দেখে বুঝতে পারছি সাদমান আপনাকে কেন বিয়ে করেছে। আপনার কম বয়স আর সৌন্দর্যের জোরেই সাদমান শেখের বউ হতে পেরেছেন। পূরবী উসখুস করছে, যা ভেবেছিল তাই ঠিক। মেয়েগুলো সত্যিই তাকে মিস্টার ডাক্তারের বউ ভেবেছে। কি বলবে এবার? রিভা বলে, দেখেন আপু, আপনাকে বিভ্রান্ত করার জন্য আটকাইনি, শুধু কিছু কথা জানতে এবং জানাতে চাইছি। আপনি কি সাদমানের সব ব্যাপারে জেনে বিয়ে করেছেন? কেন? আর আমি কিভাবে বিয়ে করেছি না করেছি সেটা আপনাকে কেন বলবো? বিকজ তুমি যাকে বিয়ে করেছো শি ইজ এ চিটার। চিট করেছে আমার সাথে, আমার মন নিয়ে খেলেছে, আমাকে রেখেও হাজারটা মেয়ের সাথে রিলেশনে জড়িয়েছে, শেষমেশ তোমাকে বিয়ে করেছে। নোভা রিভাকে আটকায়, ধমক দিয়ে বলে, হচ্ছেটা কি রিভা? শান্ত হ, ভালোভাবে বুঝিয়ে কথা বল ওনার সাথে। আমি কি করে শান্ত হব আপু? আমার শেষ আশাটুকু যে শেষ হয়ে গেল। রিভা মুখে হাত চেপে কেঁদে ওঠে। এদিকে পূরবী তো পুরো অবাক। সাদমানকে তো তার ভালোই মনে হয়েছিল, কিন্তু সেই লোক এত খারাপ। মেয়েদের মন নিয়ে খেলে, আবার এতগুলো মেয়ের সাথেও রিলেশনে ছিল। আর মেয়েগুলো এমন কেন খারাপ যেন তার জন্য কেঁদে চলেছে? একটু কি ঘৃণা হয় না যে তাদের মন নিয়ে খেলা করলো তার জন্য? ওরকম হিরোর মতো লোক থাকলে মেয়েগুলোই বা কী করবে? আহারে বেচারা, মেয়েটা তার সামনে বসে কিভাবে কাঁদছে। রিভা আবার বলতে শুরু করে, তখন একই প্রতিষ্ঠানে পড়াশোনা করি আমরা। আমি ক্লাস 10-এ আর সে 12-এ। তাকে দেখে ভালো লেগে যায় আমার। নিজ থেকেই কথা বলা শুরু করি। আস্তে আস্তে ভালোবাসাটাও হয়ে যায়। খুব সুন্দর দিন কাটছিল আমাদের। কিন্তু হঠাৎই তার মাইন্ড চেঞ্জ হয়ে যায়। আমাকে ফোন ঠিকমতো দেয় না, সময় দেয় না, দেখা করে না। পরে জানতে পারি সে অন্য আরেকজনের সাথে নিউ রিলেশনে গিয়েছে। আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি, তাকে ফেরানোর চেষ্টা করেছি, কিন্তু পারিনি। একটার পর একটা মেয়ের সাথে টাইম পাস করেছে সে। আমি পারিনি। এতগুলো বছর তার জন্য অপেক্ষা করছি, আজও তাকে ভুলতে পারিনি। আর সে আমাকে না জানিয়েই মেয়ে দেখে বিয়ে করে নিয়ে আসলো। এভাবে আমাকে ঠকালো। আমি ঠকে গেলাম আপু, আমি ঠকে গেলাম। রিভার কান্না দেখে পূরবীও কান্না পাচ্ছে। মানুষ কতটা কষ্ট পেলে এভাবে কাঁদতে পারে তা পূরবী ফিল করতে পারে। পূরবীর চোখে পানি চিকচিক করছে। আবেগে আপ্লুত হয়ে বলে, রিভা আপু, প্লিজ কাঁদবেন না। আপনার সাদমান আপনারই আছে, আমি ওনার বউ নই, ওনাদের বাড়ির আশ্রিতা। চমকে তাকায় রিভা। নোভা অবাক হয়ে বলে, কি বললে তুমি? হ্যাঁ, আমি সত্যি বলছি। মিস্টার ডাক্তার এখনও আনমেরিড। আপনি চাইলে আপনাকে আমি হেল্প করতে পারি। কিভাবে? রিভা চোখ মুছে জিজ্ঞাসা করে। আমি যতদূর জানি ওনার মা ওনাকে বিয়ে দিতে চায়, কিন্তু উনি বিয়ে করবেন না এখন। কিন্তু উনি মায়ের বাধ্য ছেলে। আপনি বরং আপনাদের দুজনের ব্যাপারটা ফ্যামিলির দিকে ছেড়ে দিন। আপনার বাবা মাকে বিয়ের প্রস্তাব রাখতে বলুন। সাদমান রাজি হবে না। ওনার মা যদি রাজি হন তাহলে উনিও রাজি হবেন। তুমি কিভাবে আমাদের হেল্প করবে? ওনার মা অমত করলে তাকে বোঝানোর চেষ্টা করতে পারি। তুমি অনেক ভালো মেয়ে, নাম কি তোমার? তুমি করে বলছি বলে কিছু মনে করো না, হ্যাঁ? আমার অনেক ছোট হবে তুমি। আমার নাম পূরবী। আমি আসি এবার। এসো বোন। শরীরে জ্বর নেই রকুর, এখন মোটামুটি ভালো লাগছে। লাইব্রেরি থেকে যে বইগুলো এনেছিল তা অনেক আগেই পড়া হয়ে গেছে। এক বই আর বারবার পড়তে ইচ্ছে করে না। রুমে আর থাকতে ইচ্ছে করছে না। বাইরে বের হলে বোধহয় ভালো লাগবে। নতুন কিছু বইও আনা দরকার। চাকরি থেকে যে রিজেন দিয়েছে সেটা কাউকে বলেনি রোকো। শুধুমাত্রই বড় আপু বলবে সিডনি চলে আয়। ভাবি বলবে বাড়ির বাইরে বেশি যেও না। ফ্যামিলি থাকলে কম বেশি সবাইকেই শাসনে থাকতে হয়। অপেক্ষা করা খুবই মুশকিল যদি সে স্বামীর ঘর ফেরত মেয়ে হয়। এই শাসনগুলো যে ভালোবাসা, তাই আরও বেশি অপেক্ষা করা যায় না। রেডি হয়ে বেরিয়ে পড়ে রুকু। শরীরটা বেশি ভালো নেই, বিধায় রুকু আছে গাড়ি নিয়েছে সাথে। গন্তব্য পৌঁছে ড্রাইভারকে গাড়ি পার্কিং করতে বলে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে যায়।
স্থানটিকে শুধু লাইব্রেরি বললে ভুল হবে। লাইব্রেরি উইথ রেস্টুরেন্ট। হিউজ এরিয়ার এই বিল্ডিংটির দোতলায় একপাশে লাইব্রেরি আরেক পাশে রেস্টুরেন্ট। বইপ্রেমী অনেকে রেস্টুরেন্টে বসে চা কফি কাপে চুমুকে চুমুকে বই পড়ে। রুকু এখানকার পুরনো কাস্টমার, সবথেকে বেশি বই মনে হয় সেই ক্রয় করেছে। এমনও সময় গিয়েছে সারাদিন রুকু এই রেস্টুরেন্টে বসে বই পড়েছে, সাথে ব্রেকফাস্ট লাঞ্চ দুটোই করেছে। মাঝে মাঝে ডিনারটাও এখানেই সেরেছে। আজও সে তাই করবে বলে ভেবেছে। ডিনারটা একেবারে করেই যাবে। এখানকার সব ওয়েটার রুকুর সাথে পরিচিত। রুকু ঢোকা মাত্রই ওয়েটাররা সালাম জানায়। রুকু খুশি মনে জবাব দেয়। রেস্টুরেন্টের পরিবেশ একেবারে মনোরম। রুকুর বড্ড ভালো লাগে। আউটে রেলিং ঘেঁষে একটি টেবিলে বসে পড়ে সে। ওয়েটার জিজ্ঞাসা করে, আপনাকে কি হেল্প করতে পারি? রুকু মিষ্টি হেসে জবাব দেয়, নিউ কিছু থাকলে এনে দিন। লাইব্রেরিয়ানকে এক্ষুনি বলছি ম্যাম। একটি ক্যাপাচিনো পাঠিয়ে দিও। ব্রেকফাস্টে কী নেবেন ম্যাম? খিচুড়ি হবে? গরম গরম খিচুড়ি উইথ শুকনো মরিচ আর বেগুন ভাজা। ওয়েটার লাজুক হাসি দিয়ে বলে, ম্যাম এখানে খিচুড়ি করা হয় না। আপনি বারবার একটি খাবারের কথাই বলেন। আজকে আমাদের স্যার এখানেই আছেন। আমি এক্ষুনি আপনার জন্য স্যারের নিকটে রেসিপিটি রাখার জন্য বলবো। ধন্যবাদ, আপাতত যা আছে তাই পাঠিয়ে দিন। রেস্টুরেন্টের মেন শেফের সাথে কথা বলছে শুভ্র। রেস্টুরেন্টটি অন্য প্লেসে শিফট করায় আরও 4 জন শেফ লাগবে তার। এর মধ্যে ওয়েটার এসে বলল, স্যার আপনার ব্রেকফাস্টটা দেওয়া হয়েছে, আউটডোরে যাও। বলেই আবার কথা বলতে শুরু করলো। কথা শেষ করে এসে টেবিলে বসে। আকাশটা আজও মেঘলা, রোদের ছিটে ফোঁটাও নেই। মাথার উপর বড় একটা ছাতা, ঠান্ডা একটা হাওয়া বয়ে যাচ্ছে। এমন পরিবেশে কারো মন হয়ে ওঠে চঞ্চল, কারো মনে নেমে আসে বিষাদ। শুভ্রর কোনোটাই ফিল হচ্ছে না। সে দিব্যি ভালো আছে, বেশ ফুরফুরো লাগছে। ফ্রক দিয়ে মুখে অমলেট পুরে নিয়ে দূরে চোখ মেলে, আবার মুখে পুরে চারপাশে চোখ বুলোতেই কর্নারের টেবিলটায় চোখ আটকে যায়। মাথা নিচু করে স্যুপের বাটিতে চামচ নাড়ছে একটি মেয়ে। মাথায় সাদা শিপনের ওড়না দেওয়া, ড্রেসটাও সাদা। মেয়েটার মুখের অনেকটাই দেখা যাচ্ছে। গায়ের রঙের সাথে ড্রেসের রং মিলেমিশে একাকার। কপালের ওপর লালচে চুলগুলো যেন আরও সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। চোখ নামিয়ে নিয়ে খেতে থাকে শুভ্র। খাওয়া শেষ করে ম্যানেজারকে পরে আসবে জানিয়ে দেয়। বের হতে যাবে তখনই একজন ওয়েটার সালাম দিয়ে কথা বলার জন্য এগিয়ে আসে। শুভ্র মুচকি হেসে সালামের জবাব নেয়। ওয়েটার বলে, স্যার একটা কথা বলার অনুমতি দিলে বলতে পারি। বলুন। আমার রেস্টুরেন্টে চাইনিজ এবং ইটালিয়ান ফুড অ্যাভেইলেবল। যেহেতু আমরা বাঙালি সেহেতু আমরা কি বাঙালি 1-2টা আইটেম রাখতে পারি স্যার? ব্যাপারটা কি বলুন তো? আজকাল রেস্টুরেন্টে আসে মানুষ চাইনিজ ইতালিয়ান খাবারের জন্যই। বাঙালি খাবারগুলোর জন্য তো নর্মাল হোটেলগুলো আছেই। কেউ কেউ বাঙালি খাবার রাখার জন্য সাজেস্ট করে স্যার, স্পেশালি খিচুড়ি। খিচুড়ি সিরিয়াসলি নো নিউ। ওইটার মাথা নাড়ায়। শুভ্র চলে যায়। সারাদিন অফিসে করে সন্ধ্যার দিকে আবার রেস্টুরেন্টে আসে। একজন আর্কিটেক্টের সাথে মিটিং রয়েছে। 9টা অবধি মিটিং চলে। ডিনারের টাইম হওয়ায় সেখানেই ডিনার করে। আর্কিটেক্টকে বিদায় দিয়ে আউটডোরের দিকে আসে। বিকেলের দিকে বৃষ্টি হয়েছে। ওয়েদার এখন ঠান্ডা। ডিনার টাইমে অনেকেই এসে ডিনার করছে। কিছুটা ভিড় আউটডোরেও দেখা যাচ্ছে। সকালে দেখা মেয়েটিকে ওই একই টেবিলে এখনো বসা দেখে শুভ্র অবাক হয়। একজন ওয়েটারকে ডেকে বলে, ওই হোয়াইট গার্লকে আমি সকালে দেখেছি, এখনও দেখছি। এখানে কি অ্যাভেলেবেল? ডু ইউ নো হিম? স্যার উনি আমাদের রেগুলার কাস্টমার। কখনো কখনো এখানে ফুল ডে স্টে করেন, আজও করছেন। ও আই সি, স্ট্রেস। ফুল ডে কীভাবে স্টে করেন? ইয়েস স্যার, মাঝে মাঝে উনি বাঙালি ফুড রাখার জন্য বলেন। আমি এখানে আসার পর থেকেই তাকে দেখছি। বাঙালি ফুড? খিচুড়ি? ইয়েস স্যার, খিচুড়ি উইথ শুকনো মরিচ বেগুন ভাজা। শুভ্র অবাক হয়, সাথে কিউরিসিটিও ফিল করে। দূর থেকেই তাকিয়ে দেখতে থাকে। মেয়েটার সুজোড়া পর্যন্ত হোয়াইট। খুব ইন্টারেস্টিং লাগছে মেয়েটাকে। দেখতে দেখতেই মেয়েটা উঠে দাঁড়ায়। জনুকের মতো হোয়াইট ব্যাগটা কাঁধে ঝুলিয়ে ওড়নাটা বাম পাশে টেনে ঠিক করে নেয়। মাথার কাপড়টা আরেকটু টেনে সামনের দিকে নিয়ে আসে। শুভ্র যেখানে দাঁড়িয়ে আছে সেদিক দিয়েই বেরোনোর রাস্তা। মেয়েটা যখন শুভ্রের সামনে এসে যায় তখন শুভ্রের চোখ কপালে। পা থেকে মাথা পর্যন্ত
পুঙ্খানুপুঙ্খভাবে স্ক্যান করে। সে যদি ভুল না করে থাকে তাহলে ওই হোয়াইট গার্লকে কিছুদিন আগে দেখেছে সে। রাস্তায় সাদা জামায় ভেজা শরীরে হাঁটতে। বৃষ্টিতে ভেজে তার দেহের প্রত্যেকটি ভাঁজ দৃশ্যমান হয়ে উঠেছিল সেদিন। দু চোখে সংযত না করতে পেরে নিজের ছাতাটা ছুঁড়ে দিয়েছিল, যাতে শরীর না ডাকতে পারলেও ছাতার আড়ালে মুখটা অন্তত ডাকে। মানুষের হাতে হাতে স্মার্টফোনের ছড়াছড়ি। কখন কে কোন দিক থেকে ভিডিও করে নেট দুনিয়ায় ছড়িয়ে দিবে বলা যায় না। টাইটেলে হয়তো লিখে দিবে, ঢাকার রাস্তায় দেখা মেলল বৃষ্টি স্নান শরীরের এক সুন্দরী হট রমণীর। মুখটা ঢাকা পড়লে সম্মানটা বেঁচে যেতেও পারে। মেয়েরা এমন উদ্ভট কাজগুলো কেন যে বোঝে না। কেউ জেনে বুঝেই করে, আবার কেউ না জেনেই করে। আজকাল জেনে বুঝেই বেশি করা হয়। ডিনার শেষে রুকু লাইব্রেরিতে ঢুকেছে। কোমরে হাত দিয়ে মনোযোগ দিয়ে বইয়ের নামগুলো পরখ করে যাচ্ছে। যেটা দেখে মনে হচ্ছে পড়া হয়নি সেটাই তুলে নিয়ে এক জায়গায় জড়ো করে রাখছে। একে একে 10টা বই তুলে নিয়েছে সে। আগে এগুলো পড়া হোক, তারপর না হয় আবার আসা যাবে। বইগুলো প্যাকেট করতে বলে। পেমেন্ট করে খাতায় সাইন করে। কেউ একজন কানের কাছে এসে নিজের নামটা উচ্চারণ করে, জান্নাতুল ফেরদৌস রুকু। চকিতে তাকায় রুকু। পাশে একটা ছেলে দাঁড়িয়ে তার সাইন করা খাতায় তাকিয়ে রুকু নাম আওড়াচ্ছে। রুকুকে ওইভাবে তাকিয়ে থাকতে দেখে একটু সরে দাঁড়িয়ে ছেলেটি হাত বাড়িয়ে দেয়। হাই, আই এম অভ্র চৌধুরী। হ্যালো বলেই রুকু অন্যদিকে তাকায়। শুভ্র মুচকি মুচকি হাসছে। তার কেন যেন হাসি পাচ্ছে। সেদিনের হোয়াইট গার্ল আর আজকের হোয়াইট গার্লের মধ্যে কতটা পার্থক্য তা লক্ষ্য করেই হয়তো হাসি পাচ্ছে। শুভ্র এবার কাছ থেকে রুকুকে খেয়াল করছে। মেয়েটা পুরোটাই হোয়াইট। দূর থেকে চুলগুলো লালচে লাগলেও এখন মনে হচ্ছে কালো লালচে। চিকন লম্বা একজোড়া ভ্রু, ভরাট ঠোঁট। চেহারায় সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে নাকের উপর একটি তেল। রুকু যেদিকে তাকিয়ে আছে সেদিকে গিয়ে দাঁড়ায় শুভ্র। রুকুর সাথে চোখে চোখ পড়ে যায়। শুভ্রের হাসির রেখা প্রশস্ত হয়। রুকু অন্যদিকে তাকায়। শুভ্র বলে, এদিক তাকান মিস। রুকু তাকায়, বিনিময়ের সাথে জিজ্ঞাসা করে, কিছু বলবেন? শুভ্র মাথা নাড়িয়ে না করে দু পকেটে হাত রেখে মুচকি মুচকি হাসছে। রুকু ভুরু কুচকে ফেলে, অনেকক্ষণ থেকে দেখছি আপনি মুচকি মুচকি হাসছেন, কোনো সমস্যা? শুভ্র হো হো করে হেসে ফেলে। মুখে হাত রেখে হাসি থামানোর চেষ্টা করছে অনবরত। অচেনা একটি মেয়েকে বিব্রত করতে দারুণ লাগছে তার কাছে। তার উপর আবার সুন্দরী, হোক কোনো বাড়ির মেয়ে বউ বা অন্য জাতের সুন্দরী। রুকু বিরক্ত নিয়ে বলে, যত সব। বইগুলো নিয়ে সিঁড়ি থেকে হাঁটা দেয়। শুভ্র ডেকে বলে, হেল্প লাগবে? চাইলে রিক্সাও ডেকে দিতে পারি। রুকু রাগ চোখে একবার তাকিয়ে আবার হাঁটা দেয়। শুভ্র হাসতে হাসতে বলে, ম্যাম আবার আসবেন? কথাটি রুকু অবধি পৌঁছয় না। তার আগেই সে গাড়িতে উঠে বসেছে। সাত বাড়ি ফিরেছে 2 ঘন্টা হলো। বেচারা এসে বিছানায় পড়ে ভুসভুস করে ঘুমোচ্ছে। গায়ের শার্টও খুলে নেই। সাতটা রাত চোখে ঘুম নেই। মমতা দেখেই যেন কেঁদে দিবে ভাব। যখনই ক্যাম্পিংয়ে যাবে তখনই বিধ্বস্ত চেহারা নিয়ে ফিরবে। প্রথম দিকে মমতা আপত্তি করলেও এখন মেনে নিয়েছে। ছেলে বাবার মতো বড় ডাক্তার হতে চায়, সেই বা তার কাজে আটকায় কিভাবে। প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে বিছানায় শুয়ে পড়েছে সাদ। পূরবীর কানে এই খবরটি আসতেই দৌড়ে দিয়েছে উপরের তলার দিকে। মাঝপথে মমতা ডাক দিতেই থেমে যায় পূরবী। মমতা রেগে বলে, এভাবে দৌড়ে কোথায় যাচ্ছ? পড়ে গিয়ে দাঁত মুখ ভাঙলে কি হবে? পূরবী কি উত্তর দিবে বুঝতে পারে না। সে কি বলবে? মিস্টার ডাক্তারের কাছে যাচ্ছে? যদি বলে কেন যাবে? মাত্র ফিরল, এখন ওকে ডিস্টার্ব করো না। তখন পূরবীকে অবাক করে দিয়ে মমতা বলে, স্বাদ এসেছে, ওর রুমটা গোছানো হয়নি, একটু গিয়ে গুছিয়ে দাও তো, ওর ঘুমের জন্য ডিস্টার্ব না হয়। পূরবী মাথা দুলিয়ে স্বাভাবিকভাবে হাঁটা দেয়। কয়েক পা ফেলে আবার ফিরে এসে বলে, বড় মা, মিস্টার ডাক্তার তো আমি কিছু ধরলেই রেগে যায়। যেটাতে হাত দেয় সেটাই স্প্রে করে, তাহলে কিভাবে গোছাবো? স্বাদ এখন ঘুমিয়ে আছে, দেখবে কে? তাও ঠিক, আচ্ছা যাচ্ছি। দরজার সামনে এসে নিজেই নিজেকে প্রশ্ন করে বসে, মিস্টার ডাক্তার এসেছো তো কি হয়েছে? আমিও বা কেন তার কাছে ছুটছি? প্রশ্নকে এক পাশে রেখে দরজা ঠেলে ভেতরে ঢুকে পূরবী। বিছানায় সাদকে উবু হয়ে ঘুমোতে দেখে। ফর্মাল ড্রেস না ছেড়েই শুয়ে আছে। সাদা শার্টটা বডিতে খাপে খাপ লেগে আছে, যেন এখনই ফেটে যাবে। শুধু মুখটা শুকিয়ে গেছে, চোখের নিচে ডার্ক সার্কেল পড়েছে। পূরবীর মুখ থেকে একটু শব্দ বেরিয়ে আসে, আহারে। ফ্লোরে মোজা পড়ে আছে।
লাগেজটাও পড়ে আছে, দুটো ব্যাগও পড়ে আছে। পূরবী চটপট সেগুলোকে তুলে নেয়, সঠিক জায়গায় রেখে দেয়। বিছানাতেও ফোন, চার্জার, ওয়ালেট, গলাবন্ধনী, দুইটা শপিং ব্যাগও আছে। পূরবী সাবধানে সেগুলোকে একসাথে গুছিয়ে নেয় যাতে সাথের ঘুম না ভেঙে যায়। ব্যাগে হাত দিতেই দেখে ভেতরে পলি খসখস করছে। পলি বের করতেই খুশিতে চোখ দুটো চকচক করে ওঠে। ঝটপট বাঁধন খুলে এক গাদা টাটকা চা পাতা দেখতে পায়। আজ সকালেই মনে হয় তোলা হয়েছে এগুলো, নুয়ে যায়নি এখনো। আরেকটা ব্যাগের দিকে চোখ পড়তেই ঘুরে না গিয়ে ছাদের উপর দিয়ে ব্যাগ নেওয়ার জন্য হাত দেয়। ব্যাগটা ধরতেই পারেনি, এর মধ্যে একটা অসম্ভাবনাময় ঘটনা ঘটে যায়। সাদ ঘুমের ঘরে পূরবীর কোমর জড়িয়ে ধরে। পূরবী সরাসরি সাদের বুকের উপর পড়ে। হুটহাট কি হলো বুঝতে কিছুটা সময় লাগে পূরবীর। সাথে সাথে ওঠার জন্য চেষ্টা করে, ধাক্কা দিয়ে হাত ছাড়িয়ে উঠে দাঁড়ায়। চোখ বড় বড় হয়ে গেছে পূরবীর। সাদও ধাক্কা খেয়ে চোখ মেলে তাকিয়েছে। পূরবীকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ঘুমো ঘুমো ভয়ে যে দেয় এক ধমক। এই বজ্জাত মেয়ে, কি করছো তুমি এখানে? চোখ দিয়ে গিলে ফেলবে নাকি আমাকে? আমাকে দেখোনি কখনো? ঘুমের 13টা বাজিয়ে দিল। ধমক খেয়ে পূরবী চোখ বন্ধ করে ফেলে। আল্লাহ, আমাকে বাঁচিয়ে নিলে তোমার দরবারে লাখ লাখ শুক্রিয়া। মিস্টার ডাক্তার তাহলে ঘুমের ভিতর ছিল, কিছু মনে নেই, নয়তো যে কখনো মুখটাই দেখাতে পারতাম না। তবে আপনার বউ লাগবে মিস্টার ডাক্তার। স্বপ্নের মাঝে আপনি দুষ্টুমি করেন, এটা আমি জেনে গেছি। আর কখনো আপনার ঘুমের সময় আমি আসব না। বিড়বিড় করে বলে উল্টো ঘুরে দেয় দৌড়। দরজায় পা বেজে ধপাস করে পড়ে যায়। দৌড়ের সময় তো চোখ খুলতেই ভুলে গিয়েছিল, যার দরুন এই অ্যাক্সিডেন্ট। ওমা, কি ব্যথা বলে চোখ খুলে পূরবী সাদের দিকে তাকায় চোখ ভরা জল নিয়ে। সাদ শোয়া থেকে উঠে বসেছে। পূরবী যে ব্যথা পেয়েছে এতে তার কোনো হেলদোল নেই। পূরবী কান্নামাখা স্বরে বলে, মিস্টার ডাক্তার, আমি ব্যথা পেয়েছি, আমি দেখতে পাচ্ছি। সাদ এমন উত্তর দিবে জানা ছিল না পূরবীর। উঠে না আসুক বলতে তো পারতো, পূরবী আস্তে আস্তে ওঠো, অথবা বজ্জাত মেয়ে বলে বকাও দিতে পারত। জমিলা পূরবীকে দেখে তাড়াহুড়ো করে আসে। ওমা, কেমনে পলা, দেখি দেখি। আল্লাহ, ব্যথা পাইছো কোমরে? উঠো দেখি। পূরবীকে টেনে দাঁড় করায়। ও ছোট সাহেব, মেয়েটারে তুললেন না আপনি? কেঁদে দিছে কেমন করে? আহারে। সাত কোনো উত্তর দেয় না। পূরবীকে নিয়ে যখন যাওয়ার জন্য পা বাড়ায় তখন বলে, জমিলা, ওকে এখানে রেখে যাও, আমি দেখছি কোথায় ব্যথা পেয়েছে। জমিলা পূরবীকে এনে ডিভানে বসায়। পূরবী কোমরে হাত দিয়ে দাঁতে দাঁত চেপে ধরে রাখে। ব্যথায় যেন ছিঁড়ে যাচ্ছে। সাদ জমিলাকে আইস ব্যাগ আনতে বলে। জমিলা কিচেনে চলে যায়। সাদ ধীরে ধীরে উঠে এসে পূরবীর সামনে হাঁটু মুড়ে বসে, নিজের মাথায় একবার হাত বুলায়। পূরবীর দিকে তাকিয়ে বলে, আই এম ফিলিং বেড। আমাকে জাগানোটা কি খুব দরকার ছিল? আপনি পাষাণ, যান ঘুমান। এভাবে দৌড়াও কেন তুমি? এখন ব্যথাটা কে পেল, আমি নাকি তুমি? ব্যথা শেষ, হাতে পায়ে বড় হয়েছ, কিন্তু ছেলে মানুষ এখনো ছাড়োনি। দেখি, দেখতে দাও কোথায় ব্যথা। না, দেব না। জামিলা খালা দেখবে। জামিলা খালা দেখবে। জমিলা খালা কি ডাক্তার? না, আপনি দেখবেন না। ওকে। জমিলা এলে সাত জমিলাকে বলে, একে নিয়ে যাও এক্ষুনি এখান থেকে, আমি ঘুমাবো। তাড়িয়ে দিচ্ছেন? পূরবী, তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না, যাও এখান থেকে। পূরবী জমিলার সাথে তার রুমে চলে আসে। মনে মনে বলে, একবার কোমর ছুঁয়ে হয়নি, আবার ছুতে দেই আপনাকে।